রাজধানী কারওয়ান বাজার এলাকা থেকে আটক করা হয়েছে সাংবাদিক মুন্নি সাহাকে। সেখান থেকে তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী। মুন্নি সাহার গ্রেপ্তার একটা ভয়ঙ্কর বার্তা দিয়েছে আমাদের। সেই ভয়ঙ্কর বার্তাটা আসলে আপনারা বিবেচনা করেছেন কিনা আমি বলতে পারছি না, তবে আমার কাছে একটা ভয়ঙ্কর বার্তা এসেছে। মুন্নি সাহা গ্রেপ্তার বিষয়টাতে একটা জিনিস খেয়াল করেন, সে কারওয়ান বাজারে বাজার করতে গেছে বা ঘোরাফেরা করছে, তাই না? এখান থেকে তাকে কে গ্রেপ্তার করলো? জনগণ গ্রেপ্তার করলো নাকি পুলিশ গ্রেপ্তার করলো? ভালো করে চিন্তা করেন তো। আপনারা কি জানেন কে গ্রেপ্তার করেছে? তাকে জনগণ কারওয়ান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করার পরে পুলিশে দিয়েছে। বিষয়টা এইরকম না যে পুলিশ তাকে দেখেই গ্রেপ্তার করেছে বা পুলিশ তাকে খুঁজতেছিল। তো ভয়ঙ্কর বার্তা হলো যে মুন্নি সাহারা স্বাধীনভাবে বিচরণ করছে। সরকার, রাষ্ট্র মুন্নি সাহাদের গ্রেপ্তার করছে না, গ্রেপ্তার করার চেষ্টা করছে না এবং সরকারের পলিসিতে মুন্নি সাহাদের গ্রেপ্তারের এজেন্ডা নাই। এইটাই আমাদের সবচেয়ে বড় বিপদের কারণ, যে মুন্নি সাহাদের শাস্তি দেওয়া, মুন্নি সাহাদের আটক রাখার পলিসি সরকারের নাই। এখন এই পলিসি না থাকার ফলে আমাদের ক্ষতি কি? এই যে 2 দিন পর পর এখানে আন্দোলন হয়, ওখানে আন্দোলন হয়, মারামারি হয় এবং সনাতনীদের সমস্যা, চট্টগ্রামে আমাদের আইনজীবী ভাইকে হত্যা করা হলো, মানে এইখানে মুন্নি সাহাদের গ্রেপ্তার হওয়া না হওয়ার বিষয়টা কেন ফ্যাক্টর? আপনারা দেখেছেন পিনাকি দাদা ধরিয়ে দিল যে রিক্সা চালকদের মধ্যে কিভাবে ছাত্রলীগ ঢুকে সে বক্তব্য দিচ্ছে রিক্সা চালক হিসেবে এবং তার পিছনে বাম্বু ঢুকাই দিলেন পিনাকি দাদা। এই ছাত্রলীগ সন্ত্রাসীরা যদি এই গণ অভ্যুত্থানের পরে তাদের গণ অভ্যুত্থানের সময়ে সন্ত্রাসী কার্যক্রম, ছাত্র হত্যা, মানুষকে পেটানো, এসব কারণে গ্রেপ্তার করা হতো, তাহলে ও আর রিক্সা চালক হয়ে ফিরতো না। এদেরকে যদি গ্রেপ্তার করা হতো ও আনসার লীগ হয়ে ফিরতো না। এদেরকে যদি গ্রেপ্তার করা হতো ও চট্টগ্রামে সনাতনী লীগ হয়ে ফিরতো না এবং আমাদের সাইফুল ইসলাম ভাই মারা যেত না। অর্থাৎ আওয়ামী লীগকে একটা বেটার এনভায়রনমেন্ট দেওয়ার রাষ্ট্রীয় পলিসি নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় পলিসিতে আওয়ামী লীগকে গ্রেপ্তার করা হবে না, স্বাভাবিক সহাবস্থান নিশ্চিত করা হবে। এইটা একটা পলিসি, এটা সরকারের একটা পলিসি, এইটা যারা যারা উপদেষ্টা আছে তারা মিলে একটা পলিসি। এই পলিসিটা কেন করতে পারে? যে সরকার একা একা বিএনপি জামাতকে বিট দিতে পারবে না, তাই আওয়ামী লীগকে খেলার জন্য মাঠে উন্মুক্তভাবে ছেড়ে দিয়ে রাখলো যে আওয়ামী লীগ মনে হয় বিএনপির সাথে মারামারি করবে, জামাতের সাথে মারামারি করবে। এখন সেই আওয়ামী লীগ বিএনপি জামাতের সাথে মারামারি না কইরা এখন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মুন্নি সাহা স্বাধীনভাবে কারওয়ান বাজারে ঘুরে ফেরা করছে, সে বাড়িতেই ছিল, তাকে গ্রেপ্তার করার তৎপরতা ছিল না। এইটা এই প্রমাণ করে যে রাষ্ট্রের পলিসি নাই, সরকারের পলিসি নাই। এবার আসেন মুন্নি সাহাকে গ্রেপ্তার করা কেন রাষ্ট্রের উচিত ছিল, কিন্তু সরকার সেই পথে হাঁটেনি। সেই পথটা কোন জায়গায়? সেটা হলো পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা। সাংবাদিক হিসেবে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ভিডিও করবে খুবই স্বাভাবিক, কিন্তু মুন্নি সাহা পিলখানা হত্যার সময় শুধুমাত্র সাংবাদিকের ভূমিকা পালন করেনি। তিনি ওই সময় সারা বাংলাদেশের বিজিবিদেরকে উস্কায় দিয়েছিলেন এবং সেই উস্কানিমূলক বার্তা, খবর, ভিডিওগুলো আমরা এখনো স্মরণ করতে পারি যে উনি কি কি ভাষায় উস্কায় দিয়েছিলেন। যেই বিদ্রোহটা পিলখানার মধ্যে ছিল, সেই বিদ্রোহটা সারা বাংলাদেশে ছড়ানোর জন্য একমাত্র দায়ী ব্যক্তি ছিল হলো মুন্নি সাহা। এই ধরনের গুরুতর অপরাধ করার পরেও মুন্নি সাহাকে আটক করা হয়নি। এমনকি পিলখানা হত্যার বিষয়ে যে বিচার করা প্রয়োজন, এই বিচারের বিষয়টি রাষ্ট্র তার পলিসিতে নেয় নাই। তার মানে রাষ্ট্র যে সংস্কার করতে চায়, সেই সংস্কারের মধ্যে পিলখানা হত্যার বিচারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নাই। তাহলে রাষ্ট্র এর চেয়ে আর কোন গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার করতে চায়? জিজ্ঞাসা করছি। আজকে কিন্তু মুন্নি সাহাকে পুলিশ গ্রেপ্তার করেনি, জনগণ গ্রেপ্তার করেছে, তারপরে পুলিশকে দিয়েছে। এইটা আমাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইরা। আর আজকে ইলিয়াস ভাইয়ের সাংবাদিকতা নিয়ে অল্প একটু কথা বলবো। আসলে সাংবাদিকতায় ইলিয়াস ভাইকে নিয়ে অনেক অপমান করে, সে জার্নালিজম বোঝে না, সাংবাদিকতা বোঝে না। কিন্তু আমি যেটা বুঝি
এই মুহূর্তে বাংলাদেশে যারা জার্নালিজম বুঝে তাদের মধ্যে গুরু হলো ইলিয়াস ভাই। গুরু হলো ইলিয়াস ভাই। উনি সংবাদপত্রের মালিক হিসেবে আমার দেশের আদর্শিক জায়গা অনেক শক্তিশালী, কিন্তু সাংবাদিক হিসেবে ইলিয়াস ভাইয়ের চেয়ে ভালো সাংবাদিক এবং বিটিং সাংবাদিক আর নাই। আমি একটা বিষয় মনে করায় দেই, 21 টিভির যখন প্রোগ্রাম হতো ভোট চুরির বিরুদ্ধে, ইলিয়াস ভাই যখন মাঠে ছিলেন তখন ভোট চোরদেরকে দাবড়ায় বেড়াইছেন, একা দাবড়ায় বেড়াইছেন, ভোট চোরকে দাবড়ায় খপাত করে ধরে ফেলাইছেন। এবং ইলিয়াস ভাইয়ের যে জার্নালিজম, সেই জার্নালিজমের মধ্যেও উনি যাকে সমস্যা হিসেবে আইডেন্টিফাই করেন, যাকে দেশের শত্রু হিসেবে আইডেন্টিফাই করেন, তাকে এরকম দাবড়ায় কপাত করে ধরে ফেলেন। ঠিক আছে, এইটা আপনার হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমি বলছি, এখন আবার বলছি যে এই হাসিনার দোসর, স্বৈরাচারের দোসর, গণ অভ্যুত্থানে সন্ত্রাসী ভূমিকা ছিল, এদের বিষয়ে এই সরকারের তেমন কোনো পলিসি নাই। ঠিক আছে, এমনিতে বিপ্লব বিপ্লব বিপ্লব, কেজি দরে বিপ্লব, 10 টাকা কেজি বিপ্লব, 20 টাকা কেজি বিপ্লব, বিপ্লব ফেরি করে বেড়াচ্ছে, কিন্তু আওয়ামী লীগ বিষয়ে কোনো নীতি গ্রহণ করা হয় না। কোনো নীতি যদি গ্রহণ করা হইতোই তাহলে 625 জন আওয়ামী সন্ত্রাসীকে তারা ছেড়ে দিত না। এই আরাফাতকে আমরা শুনেছি কি গ্রেপ্তারের খবর শুনেছি, হাসান মাসুদকে গ্রেপ্তারের খবর শুনেছি। সেই গ্রেপ্তার হওয়া হাসান মাসুদদেরকে টুক করে পার করে দিল কে? শুধু তাই না, ওবায়দুল কাদের, তাদেরকে শুনেছি আমরা আটক হিসেবে আছে যশোর ক্যান্টনমেন্টে, তাদের হদিস নাই। অর্থাৎ এদের বিষয়ে রাষ্ট্র একটা পলিসি নিছে বর্তমান সরকার যে এদেরকে কিছু করবে না, এদেরকে কিছু করবে না। হতে পারে এইরকম যে আরাফাতকে পাইলে পাবলিক পিড়ায় মারবে, পাবলিকের যে ক্ষোভ, গণ অভ্যুত্থানে খুনিদের মধ্যে আরাফাত হলো গুরুত্বপূর্ণ একজন খুনি, তাই আরাফাতকে মানুষ মানে জনরোষে মেরে ফেলবে। দেখেন, জনরোষে ক্ষোভ দেখাবে এইরকম একজন কেউ সরকার গ্রেপ্তার দেখায়নি, একজন কেউ না, একজন কেউ গ্রেপ্তার দেখায়নি। বুঝতে পেরেছেন? তাহলে এই যে জনরোষে ফেটে পড়ে যাদের প্রতি, তাদেরকে গ্রেপ্তার করেনি কারণ সরকার তাদের বিষয়ে মানে তাদেরকে নিরাপদে রাখতে চেয়েছে, নিরাপদে রাখার একটা পলিসি নিয়েছে, পলিসি, রাষ্ট্রের পলিসি। এইটা রাষ্ট্রের বলতে কার পলিসি? এইটা আসিফ নজরুল স্যারের পলিসি, আসিফ মাহমুদের পলিসি, নাহিদের পলিসি, এইটা হলো বিধান রঞ্জন রায়ের পলিসি, এইটা আর অন্যান্য যে উপদেষ্টা আছে তাদের সমন্বিত পলিসি। এবং তারা এই পলিসির পক্ষে না বিপক্ষে তা আমরা বিচার করব কিভাবে? তা আমরা বিচার করব হলো যে তারা যদি এর বিপক্ষে হতো তাহলে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে বলতো যে তারা এই পলিসি মানে না। এরপরে আসেন আসিফ নজরুল স্যার বিষয়ে বক্তব্য। প্রথমত, আমাদের এই সরকারকে আমি বিপদে ফেলতে চাই না, তাই মানে এই সরকারের আপনার হলো খুব বেশি বিপদ হয়ে যায় এরকম কথা বলতে চাই না, কারণ আমি এখনো এই সরকারকে টিকে রাখা যৌক্তিক মনে করি, তাই বলতে চাই না। আসিফ নজরুল স্যারের বিষয়ে যে মন্তব্য আপনারা দাবি করছেন আমার পক্ষ থেকে, আমি একটা কথা বলবো, লোকটাকে এতগুলো দায়িত্ব দিয়ে আপনারা দৈত্য বানিয়েছেন, এইটুকু হলো অবজারভেশন। একটা মানুষকে এতগুলো ক্ষমতা দিতে হয় না, এবং পুরা সরকারটা এরকম ভাবে মানে মানে ডমিনেট করছে, সেটা হলো আসিফ নজরুল স্যার। এটা সবাই বিশ্বাস করে, এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না, এটা গণতন্ত্র না, এটা হওয়া উচিত না। এটা যদি হয় তাহলে ক্ষতি কি? যদি একজন ব্যক্তির উপর নির্ভর করে তাহলে সবাই তাকে কিনতে চাবে। এই যে তাকে কিনতে পারলেই সরকারকে কিনে ফেলতে পারে, এইখানেই মূল সমস্যা, এইখানেই মূল সমস্যা। আমার দাবি আসিফ নজরুল স্যারের দায়িত্ব কমায় দেন, ক্ষমতা কমায় দেন। এটা হলো প্রাথমিক হলো করণীয়। এই মুহূর্তে তাকে একাধিক মন্ত্রণালয় দিয়ে আপনারা সুপার পাওয়ার দিয়ে রাখছেন, এইটা ঠিক না, এটা ঠিক না। এটা যদি কেউ ঠিক বলে তাহলে আমি বলবো সে রাজনীতি বোঝে না। এবং আসিফ নজরুল স্যারের প্রতি মানুষের একটা অগাধ বিশ্বাস এবং ভালোবাসা ছিল। সেই ভালোবাসার জায়গা থেকে মানুষ অনেক কিছু প্রত্যাশা করেছিল, সেটা ফ্যাসিবাদের শাস্তি, স্বৈরতন্ত্রের দমন, তাদেরকে গ্রেপ্তার করা, ভারতের বিষয়ে আমরা তার প্রতি যে ধরনের ধারণা ছিল সেই ধারণাগুলো স্থিমিত হয়ে আসছে, দুর্বল হয়ে আসছে। এই দুর্বলতা আমরা প্রত্যাশা করিনি। আমাদের একটা স্বপ্ন ছিল ওনাকে নিয়ে, এবং একটা উজ্জ্বল দৃষ্টান্ত, একটা চরম জনপ্রিয় মানুষ মুহূর্তের মধ্যে চরম অজনপ্রিয় হয়ে যাওয়ার একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত আমরা আজকে পাইলাম। কেন সেটা আসিফ নজরুল স্যার নিজেই অ্যাসেসমেন্ট করুক যে একটা উনি ভয়ঙ্কর জনপ্রিয় থেকে ভয়ঙ্কর ঘৃণার পাত্রে কেন রূপান্তরিত হইলেন। আমি অনেকগুলো উদাহরণ দেব না, একটা উদাহরণ দেই। প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রয়োগ করবে, এটা হলো বিধান রঞ্জন রায় সিদ্ধান্ত নিছে। এই সিদ্ধান্তের জন্য উনি মতামত জানতে চাইছে আইন বিভাগ থেকে, সেইখানে আসিফ নজরুল স্যার কোটায় নিয়োগের মতামত দিয়েছে, বুঝতে পেরেছেন? এবং সেই মতামতের ভিত্তিতে কোটায় শিক্ষক নিয়োগের ফলাফল ঘোষণা করা হয়েছে, এবং আমরা সরকারকে অনুরোধ করে এটা আটকাতে পারি নাই।
আসিফ মাহমুদকে মেসেজ করেছি, নাহিদকে মেসেজ করেছি, সবাইকে মেসেজ করেছি যে এই যে কোটা আন্দোলনের মাধ্যমে এই সরকার আসলো, সেই সরকার কোটায় নিয়োগ দিতেই পারে না, কিন্তু দিয়ে ফেললো। সরকারকে বলে কাজ হলো না, আমরা কোর্টে গেলাম, কোর্টে মামলা করে আটকায় রাখলাম। এবং বিধান রঞ্জন রায় সেই কোটায় নিয়োগের জন্য আবার আপিল করেছে। বুঝতে পেরেছেন? তো কি বলবো, আমাদের অনেক অনেক মানে কিছু বলার আছে। সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিস, এই বিপ্লবের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা আছে, তারা এই বিপ্লবে বড় ভূমিকা পালন করছিল এবং তারা সমাজে প্রভাব রাখে, তারা সমাজের উপর নিয়ন্ত্রণ রাখে, তারা এই বিপ্লবের মালিক। তাদেরকে ছাড়া বৈষম্য বিরোধীরা খুব ছোট অংশ হয়েও এবং বিপ্লবে আত্মসমর্পণকারী গোষ্ঠী হয়েও, ভালো করে শোনেন, আত্মসমর্পণকারী গোষ্ঠী হয়েও তারা এককভাবে এই সরকারের মালিকানা বনে গেছে, বিপ্লবের মালিক বনে গেছে। কিন্তু তারা বিপ্লবের মালিক মাত্র 10% হতে পারে। বাকি 80% বিপ্লবের যারা মালিক, বিপ্লবের যারা মানে হলো প্রভাব সৃষ্টিকারী, বিপ্লবকে যারা একটা নির্দিষ্ট পথে প্রবাহিত করেছে, যারা আত্মসমর্পণ করেনি তাদের মতো, তারা এই সরকারে অংশ না। এবং তারা এই সরকারের অংশ হইলে এই সরকার হতো ইস্পাতের মতো কঠিন শক্তিশালী একটা সরকার। তাদেরকে বাদ দিয়ে এই সরকারকে দুর্বল করা হয়েছে। আমি আপনাকে আজকে বলছি, এই সরকারে যদি আমার মতামতের প্রাধান্য থাকতো, এই সরকারের যদি আমার মতামতের প্রাধান্য থাকতো, কেন আমার মতামতের প্রাধান্য প্রয়োজন? কারণ বন্ধ হয়ে যাওয়া আন্দোলন রামপুরা, বনশ্রী, বাড্ডা এই এলাকায় পুনরুজ্জীবিত করতে আমার বড় একটা ভূমিকা ছিল। ওই দিন ইস্ট ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ছাত্ররা, ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের সঙ্গে নামতে চায় নাই। এমনকি আমরা আন্দোলন করছি ফেক আইডি কার্ড লাগায়ে, তখন আমাদেরকে এসে চ্যালেঞ্জ করেছে, আমরা তো আন্দোলন করছি না, আপনারা আন্দোলন করছেন কেন? আজকে তো বৈষম্য বিরোধী প্রোগ্রাম নাই, আপনারা কেন প্রোগ্রাম করছেন? আমাদেরকে চ্যালেঞ্জ করেছিল। আজকে এই সত্যগুলো বলতেছি। আমাদের প্রোগ্রাম যেদিন বঙ্গভবনের সামনে চুপ্পু পদত্যাগ দাবি করলাম, ওই দিন যেভাবে প্রোগ্রাম বাতিল করছে না, যে এখানে বৈষম্য বিরোধী কোনো প্রোগ্রাম নাই, সবাই চলে যান, ঠিক একইভাবে 18 জুলাই আমাদের এখানে লোক পাঠিয়েছিল, ছাত্র পাঠিয়ে বলেছিল এটা ছাত্রদের প্রোগ্রাম না, ছাত্ররা শেখ হাসিনার পতন চায় না, আপনারা কারা এখানে প্রোগ্রাম করছেন? এই প্রোগ্রামকে রাজনৈতিক প্রোগ্রাম কেন বানাচ্ছেন? এই ভাঙচুরের দায় আমরা নেব না, এটা আমাদের প্রোগ্রাম না, আপনারা সবাই চলে যান। এই কথা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে এসে বলেছিল। আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম। এবং তারা আমাদের বিপ্লবের মালিকানা নিয়ে নিয়োগ বাণিজ্য চলছে। সচিব নিয়োগ 10 কোটি টাকা, আমলা নিয়োগ 10 কোটি টাকা, ডিসি নিয়োগ 50 কোটি টাকা, এগুলো এখন চলছে। আপনি আজকে আজ করছেন না, আমি 8 তারিখে 5 তারিখে বিপ্লব না, এই 8 তারিখ 9 তারিখে আমি আজ করতে পেরেছিলাম। তাই ওই দিন ফেস দ্য পিপলে আমি বলেছিলাম যে কেউ যদি রাজনীতি করতে চায়, সে যেন রাজনৈতিক দল গঠন করে আসে, রাজনীতি করার জন্য প্রস্তুতি নাই, এরকম সুযোগ নাই। রাজনৈতিক দল ছাড়া অন্য কেউ আইসা 5 বছরের জন্য আনলিমিটেড ক্ষমতায় থাকবে, এইটা হলো একটা স্বৈরতন্ত্রের লক্ষণ। তখন বলেছিলাম, তখন আমাকে সবাই গালি দিয়েছিল। আমি আপনাদেরকে বলি, আমরা যখন রাজনৈতিক বিশ্লেষণ করি কিভাবে করি জানেন? এইটা একটা ডিসিশন, এটা একটা পরিস্থিতি, এই পরিস্থিতির 5টা পথ, একটা পথ এইদিকে, একটা পথ এইদিকে, একটা পথ এইদিকে, একটা পথ এইদিকে, একটা পথ এইদিকে। আমরা এই 5টা পথের মধ্যে কোনটা মৃদু সম্ভাবনাময় পথ সেটাকে বন্ধ করে দেই, আর এর পরবর্তী মৃদু সম্ভাবনা পথ বন্ধ করে দেই, এর পরবর্তী মৃদু সম্ভাবনা পথ বন্ধ করে দেই, 2টা পথ রাখি, 2টা পথ অনুযায়ী যাই, যেতে সেখান থেকে 2টা পথ হয়, সেই 2টা পথের মধ্যে একটা পথ বাদ দিই, আরেকটা পথ রাখি, এভাবে রাখতে ক্যালকুলেশন বের করলাম। এখন মানুষ 10 বছর বলছে না, সামনে মানুষ 5 বছর বলবে, আর 10 দিন পরে মানুষ বলবে 3 বছর, তারপরে বলবে 2 বছর, তারপরে বলবে কি জানেন? যে হয় এই উপদেষ্টাদেরকে বাদ দাও, রিফর্ম করো, উপদেষ্টা পরিষদকে সংস্কার করো, অথবা নির্বাচন দাও। এটা হলো অবজারভেশন। আমরা প্রতিটা মুহূর্তে কোন জায়গায় ফ্রাস্ট্রেটেড হই জানেন? কোন জায়গাগুলোতে ফ্রাস্ট্রেটেড আমাদের কাজ করে? যে এই যে উপদেষ্টা পরিষদ, এখানে বিপ্লবের মালিকরা নাই। এই যে উপদেষ্টা পরিষদ, এখানে বাম আছে, এখানে প্রথম আলোপন্থী আছে, ডেইলি স্টারপন্থী আছে, ভারতপন্থী আছে, শুধু আলেমপন্থীরা নাই, শুধু ডানপন্থীরা নাই, শুধু আগ্রাসন বিরোধীরা নাই। আসিফ মাহতাবের সাথে কথা হচ্ছিল, আসিফ মাহতাবকে আশ্বস্ত করা হয়েছিল তাকে উপদেষ্টা করা হবে, কিন্তু শুধুমাত্র ভারতের আগ্রাসন বিরোধী সৈনিক যোদ্ধা, এই জন্য তাকে ওই লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। ওই প্রথম আলো ডেইলি স্টাররা ভেটো দিয়েছে। তারপরে পিনাকি দাদার নাম লিস্টে এসেছিল, ভালো করে শোনেন। এবং এই লিস্ট আসার পরে পিনাকি দাদা আমরা আশা করেছিলাম যে উনি গিয়ে কিছু রিফর্ম বা কিছু জায়গায় কাজ করতে পারবে,
কিন্তু ওই ভারতের আগ্রাসন বিরোধী হওয়ায় ওনার নাম কট করে কেটে দেওয়া হয়েছে, কট করে কেটে দেওয়া হয়েছে। ওই প্রথম আলো ডেইলি স্টার কাটিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং ভালো করে শোনেন যে আমাদের বেশ কিছু রাজনৈতিক কর্মী তারা আসিফ নজরুলকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চেয়েছে, যে তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। এরাই কিন্তু আসিফ নজরুলকে বিপদে নিছে। এরাই যে আসিফ নজরুল স্যারকে বলছে না তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়, কে দেখতে চায় বলেন তো? আপনারা জানেন কে দেখতে চেয়েছে? সে আসিফ নজরুলকে নষ্ট করেছে। আসিফ নজরুলকে দেখায় দেখায় টেন্ডারবাজি করছে, এইখানে নিয়োগ দিছে, ওইখানে পিপি নিয়োগ দিছে, ওইখানে পিপি নিয়োগ দিছে, এগুলো করে বেড়াচ্ছে সারাক্ষণ। এবং আসিফ নজরুল স্যারকে ব্যবহার করে করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সঙ্গে মিটিং করছে, মিটিং করে বলছে তোমাকে শেল্টার দেবো, তোমাকে 10 লাখ দেবো, 10 লাখ দাও তোমাকে শেল্টার দেবো, 1 কোটি দাও তোমাকে শেল্টার দেবো, এইভাবে 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 এইগুলো এগুলো করে বেড়াইছে, এগুলো করে বেড়াচ্ছে। গতকালকে তাদের একজন নারী নেত্রী ধরা খাইছে, যে ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের ভাইরা ধরছে, ওইখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজনকে বসায় রেখে তার সঙ্গে লেনদেন করতেছিল তাকে শেল্টার দেওয়ার জন্য। তারা ধইরা তাকে পিটাইয়া পুলিশে দিছে। এইটা হলো বিষয়। অনেক 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 এই ডেইলি স্টার, প্রথম আলো, এদের কাছে পুরো বাংলাদেশটা জিম্মি হয়ে আছে। আমি আমি ইলিয়াস ভাইয়ের পায়ে হাত রেখে সালাম করছি যে গুরু, আপনি এই প্রথম আলো ডেইলি স্টারের এগুলো বের করে দিয়েছেন। এবং আমাদের পিনাকি দাদা, তার অনেক কথাই আপনারা দ্বিমত থাকতে পারে, বাট ওনারা প্রবলেম দেখায় দিছে। একটা জিনিস আজকে প্রমাণ দিয়ে এই ভিডিওটা শেষ করব। আমরা যে গরু জবাই করছিলাম, কেন গরু জবাই করছিলাম? কারণ আলেমদের বিরুদ্ধে যুদ্ধ করছে। দেখেন বলছে পৃথিবীর উৎকৃষ্ট প্রাণী কি গরুকে জবাই করে খাই, যে সে সমাজের নিকৃষ্ট প্রাণী। এই কথাটা নিউজ আকারে কিশোর আলোতে দিয়েছিল প্রথম আলো। এইটা তার মানে কি আমরা গরু খাই, গরু উৎকৃষ্ট প্রাণী আর আমরা হলো নিকৃষ্ট প্রাণী। তাদের ন্যারেটিভটা কত ভয়ঙ্কর। এবং কিশোর আলোতে মানে কি জানেন, ছোট ছোট বাচ্চাদের মাঝে এইটা সেন্স ডেভেলপ করছে। এরা ছোট ছোট বাচ্চাদের মাঝে আপনার হলো সেন্স ডেভেলপ করেছে। চিন্তা করেন, সেন্স ডেভেলপ করেছে। তো তারপরে নবীজির কার্টুন, তারপরে জঙ্গি। আপনার সন্তান এই ভালো কাজ করলে আপনার সন্তান জঙ্গি, তার মানে এই ভালো কাজ করা যাবে না। গবেষণাগুলো দেখেন কত ভয়ঙ্কর। হ্যাঁ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যে গরু জবাই করছি না, তাদের হিন্দুত্ববাদের প্রতি মতজানো আচরণ, সেই জায়গায় তারা কি করছে জানেন? গরু জবাইয়ের প্রতিবাদে পাটা বলি দিছে, এবং পাটা বলি দিয়া তারা দেখাই দিছে তাদের জাত আসলে কি। এবার আপনারা বলেন